তো ফার্স্টে আমরা ইন্ডিকেশন অফ দ্য ডিএনসি তে আসি। ইন্ডিকেশন অফ দ্য ডিএনসি তে প্রথমেই আমরা পড়বো কিছু ডায়াগনস্টিক আছে, কিছু থেরাপিউটিক, আর কিছু আছে কম্বাইন্ড। তো ডায়াগনস্টিকের মধ্যে সবার আগে আমরা দেখবো আছে ইনফার্টিলিটি। তো এখানে আমরা এন্ডোমেট্রিয়ামের কিছু স্যাম্পলিং নেব। এন্ডোমেট্রিয়ামের স্যাম্পলিং নিলে আমরা দেখতে পারবো যে এখানে এন্ডোমেট্রিওসিস আছে কিনা, বা এন্ডোমেট্রিয়ামে টিবি, পলিপ বা লুটিয়াল ফেজ ডিফেক্ট আছে কিনা। তো এগুলা থাকলে আমরা বুঝবো যে এখানে কোনো কারণে ইনফার্টিলিটি ডেভেলপ করেছে কিনা, এন্ডোমেট্রিয়ামে কোনো সমস্যার কারণে। তাহলে আমরা ডিএনসি করে মেনলি কি করি, এন্ডোমেট্রিয়াম একটা স্যাম্পলিং নেই। ইউ টেস্ট করে তো আমরা জায়গাগুলো থেকে স্যাম্পলিং নিতে পারি, তাই না? স্যাম্পলিং নেই, স্যাম্পলিং নিয়ে দেখবো যে এখানে আসলে সমস্যাটা কি, মানে এন্ডোমেট্রিয়ামের সমস্যাটা কি। এবার আমরা ডিইউবি তে আসি। দেখো এটা হচ্ছে গিয়ে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। এটা হচ্ছে tissue have rule in or out hyperplasia, polyp or cancer and shows how hormone affect the lining. ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং যেটা, সেটা হচ্ছে কি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। তো এখানে এন্ডোমেট্রিয়াল আমরা জানি যে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং কখন হয়, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়ার জন্য হতে পারে, বা হচ্ছে পলিপ, আমরা পড়েছি পালম কোইন, তাই না? অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এর জন্য পলিপ, তারপর হচ্ছে অ্যাডিনোমায়োসিস, এরপর লিওমায়োমা, ম্যালিগন্যান্সি, কোইনের জন্য সিতে হচ্ছে কোয়াগুলেশন, ওভুলেশন, এগুলা। ঠিক আছে? তো এগুলা হচ্ছে আমাদের কজেস অফ অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। তো ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং ও সেরকম, যে আমরা জানি হাইপারপ্লাসিয়ার কারণে এন্ডোমেট্রিয়ামের হাইপারপ্লাসিয়া হচ্ছে নাকি সেটা দেখার জন্য আমরা এন্ডোমেট্রিয়ামের স্যাম্পলিং নিতে পারি। প্যাথোজেনিক অ্যামেনোরিয়া, এটা কি? পিরিয়ড যদি হচ্ছে অ্যাবনর্মালি স্টপ হয়ে যায়, ডিএনসি দিয়ে আমরা দেখতে পারি যে এন্ডোমেট্রিয়ামের লাইনিংটা এটা হচ্ছে থিন ফ্রম ল্যাক অফ ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, নাকি ক্রনিক্যালি ইনফ্ল্যামড, নাকি হচ্ছে সিনাইটি ডেভেলপ করছে, বা নাকি অবস্ট্রাক্টেড আছে। লাইক অ্যামোনিয়াটা কেন ডেভেলপ করছে, যে লাইনিং এর সমস্যা আছে কিনা ইস্ট্রোজেনের ল্যাকের কারণে বা প্রোজেস্টেরনের ল্যাকের কারণে, বা লাইনিং এর কোনো মানে এন্ডোমেট্রিয়ামে কোনো ইনফ্লামেশন আছে কিনা, মানে লাইক যা যা হইছে আর কি এন্ডোমেট্রিয়ামে। প্রথমে এন্ডোমেট্রিয়ামে বিভিন্ন রোগের কারণে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে, বা পরে এন্ডোমেট্রিয়ামে হাইপারপ্লাসিয়া হতে পারে, পরে এন্ডোমেট্রিয়ামে থিনিং হয়ে এখানে অ্যামেনোরিয়া ডেভেলপ করতে পারে। তারপর এন্ডোমেট্রিয়াল টিবি। এন্ডোমেট্রিয়াল টিবি হচ্ছে আমরা জানি যে টিবি মাধ্যমে এএফডি স্টেন বা কালচার করে বা পিসিআর করে আমরা ডায়াগনোসিস করতে পারি এন্ডোমেট্রিয়াম টিবি, যে provides tissue for histology or AFB stain or culture or PCR to confirm the diagnosis when imaging or clinical signs suggest genital TB. তো আমি যেটা জেনিটাল টিবিকে সাসপেক্ট করি, তো তখন হচ্ছে এন্ডোমেট্রিয়াম থেকে কিছু পরিমাণ টিস্যু নিয়ে ওটাকে হচ্ছে আমরা হিস্টোলজির জন্য অথবা এএফডি স্টেইনে দিয়ে অথবা কালচার করে আমরা দেখতে পারি যে হ্যাঁ, যেখানে টিবি হচ্ছে অর্গানিজমটা প্রেজেন্ট আছে। আমরা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে আসি। এখানে আমরা হচ্ছে বায়োপসি করতে পারি। বায়োপসি করে ডিএনসি yields a larger more representation, বায়োপসি করে এবং স্পেসিমেনটা নিয়ে হিস্টোলজি করে আমরা কার্সিনোমা আছে নাকি দেখতে পারি। আচ্ছা, তারপর পোস্ট মেনোপজাল ব্লিডিং, এটা হচ্ছে এনি ব্লিডিং আফটার মেনোপজ। এখানে আমরা এন্ডোমেট্রিয়ামের স্যাম্পল নিয়ে দেখতে পারি এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া অথবা ক্যান্সার আছে নাকি। তো এটা হচ্ছে এগুলার মধ্যে আমরা দিয়ে দিব যে এন্ডোমেট্রিয়াল আমরা যে ডাব পড়েছি, তারপরে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, পোস্ট মেনোপজাল ব্লিডিং, হ্যাঁ, এগুলা সব হচ্ছে একসাথে আমরা পড়ে ফেলবো। প্যাথোলজিক্যাল অ্যামেনোরিয়া, তারপর আমরা এন্ডোমেট্রিয়াল টিবির কথাটা বলতে পারি। তো এই যে ডিএনসি, এটার ইন্ডিকেশনের মধ্যে সবার আগে আমাদের ফার্স্টে বলবো ইনফার্টিলিটি। ডিএনসি হচ্ছে ইনফার্টিলিটি, ডিএনসি। তারপরে এন্ডোমেট্রিয়ামের কন্ডিশন গুলা বললাম, এবং তারপরে আমাদের হচ্ছে এন্ডোমেট্রিয়াম কন্ডিশনের মধ্যে আমরা বিভিন্ন জিনিসপাতি বললাম, যে এখানে হচ্ছে অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, ব্লিডিং একদমই হচ্ছে না, ব্লিডিং অ্যাবনর্মাল হচ্ছে সিএস কার্সিনোমার জন্য হতে পারে, বা পোস্টমেনোপজাল ব্লিডিং এর কারণে হতে পারে। পাশাপাশি টিবির জীবাণু থাকতে পারে, জীবাণু, টিউমার, এবং সেখান থেকে ব্লিডিং, জীবাণু, টিউমার,
সেখান থেকে ব্লিডিং হতে পারে, তারপরে হতে পারে এরকম যে এখানে জীবাণু আছে, টিউমার আছে, এটা ব্লিডিং হতে পারে, এবং অনেক সময় এটা হতে পারে যে একেবারেই ব্লিডিং হচ্ছে না, নো ব্লিডিং। তাহলে হতে পারে জীবাণু আছে, টিউমার, ব্লিডিং, নো ব্লিডিং, আর এইদিকে আছে ডাব, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। আচ্ছা, জীবাণু, টিউমার, ব্লিডিং, নো ব্লিডিং আর ইনফার্টিলিটি তো আছে। তো মেইনলি হচ্ছে এটাই, ডিএনসি আমরা কখন করব, এই যে এন্ডোমেট্রিয়ামের এই যে ইন্ডিকেশন গুলো সেগুলো থেরাপিউটিকের মধ্যে চলে আসে। এই যে দেখো ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হচ্ছে, আমরা জানি এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে অনেক ঠিক হয়ে গেলে হাইপারপ্লাসিয়া হয়ে এটা হতে পারে, তাহলে আমি এন্ডোমেট্রিয়ামকে সরানোর জন্য, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং কে কমানোর জন্য আমি ডিএনসি করতে পারি। আমি হচ্ছে একটা আনস্টেবল এন্ডোমেট্রিয়ামকে সরাই দিলাম। এন্ডোমেট্রিয়াম যদি পলিপ ডেভেলপ করে, দেখো এখানে এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লাসিয়া হয়েছিল যেটা ঠিক এন্ডোমেট্রিয়ামকে আমি সরিয়ে দিচ্ছি ডাবে। আর এন্ডোমেট্রিয়াম পলিপে আমরা হচ্ছে কিউটেজ করে বা পলিপেক্টমি করতে পারি, মানে কিউটেজের মাধ্যমে পলিপেক্টমি করা যায়। তো হচ্ছে আমি যদি পলিপেক্টমি করি, এই পলিপেক্টমি করলে দেখা যায় যে স্পটিং অথবা ইনফার্টিলিটি যেটা, সেটা হচ্ছে একেবারে, দেখো তারপর হচ্ছে রিমুভাল অফ আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। তো ইন্ট্রাইউটেরাইন ডিভাইস আমি কিউটেজের মাধ্যমে রিমুভ করতে পারি, বা ইনকমপ্লিট যদি অ্যাবর্শন থাকে, আমরা জানি যে প্রোডাক্ট অফ কনসেপ্ট যদি কিছু পরিমাণ থেকে যায় তখন সেটাকে আমরা বলি ইনকমপ্লিট অ্যাবর্শন। তাহলে এই যে ডাব, এন্ডোমেট্রিয়াম পলিপ, তারপর রিমুভাল অফ আইইউডি, এরপর ইনকমপ্লিট অ্যাবর্শন, এই যে এই কয়েকটা জিনিস দেখো, যে হাইপারপ্লাসিয়া হয়েছে আমি রিমুভ করতে চাচ্ছি, তারপর হচ্ছে পলিপ হয়েছে রিমুভ করতে চাচ্ছি, বা আইইউডি কোনো ডিভাইস আছে রিমুভ করতে চাচ্ছি। হাইপারপ্লাসিয়া হতে পারে, পলিপ হতে পারে, কোনো ডিভাইস হতে পারে, অলসো প্রোডাক্ট অফ কন্ট্রাসেপশন হতে পারে, যেমন ইনকমপ্লিট অ্যাবর্শন, কনসেপশন, প্রোডাক্ট অফ কনসেপশন হতে পারে। তো এই যে আমরা যদি থেরাপিউটিক, দেখো ডাব এবং এন্ডোমেট্রিয়াল পলিপ এই দুটার জন্য আমাদের থেরাপিউটিকও হতে পারে অথবা ডায়াগনোসিস হতে পারে, মানে এন্ডোমেট্রিয়াল পলিপ আমরা ডাব এবং এন্ডোমেট্রিয়াল পলিপ এই দুটা হচ্ছে আমাদের কম্বাইন থেরাপিউটিক এবং এই যে ডায়াগনস্টিক ইন্ডিকেশন বোথ। আমি ডাবকে হচ্ছে, ডাবের হচ্ছে আমাদের ডায়াগনোসিসের জন্য আমরা এটা ইউজ করতে পারি। আবার ডাবের যেই আমাদের যে থেরাপিউটিক তো আছেই, তার পাশাপাশি আমাদের যদি অন্য কোনো প্রয়োজন হয়, যেমন আমি ডায়াগনোসিস করতে চাই, সেই ক্ষেত্রেও আমি এটা ইউজ করতে পারি। দ্যাটস অল। তাহলে কম্বাইনের মধ্যে আমি প্রেগনেন্সি এবং কম্বাইনের মধ্যে আমি ডাব এবং হচ্ছে এন্ডোমেট্রিয়াল পলিপ এই দুটো বলতে পারবো। এখন আমি চলে আসি ডিএনসির কখন আমাদের কন্ট্রা ইন্ডিকেশন আছে। ডিএনসির কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে প্রেগন্যান্সি, মানে যখন আমাদের প্রেগন্যান্সি আছে এবং এটা অনগোয়িং আছে, অথবা ডিজায়ার একটা প্রেগন্যান্সি আছে, তখন ডিএনসি করলে প্রেগন্যান্সিটা হচ্ছে ডিসরাপ্ট হতে পারে, এবং দেখা যায় যে রিস্ক অফ মিসক্যারেজও বেড়ে যায়। It is done only done if electively when pregnancy termination, আমরা যখন প্রেগনেন্সি টার্মিনেশন করতে যাই তখন করতে পারি, বাট যখন প্রেগনেন্সিটা ডিজায়ার্ড একটা প্রেগনেন্সি এবং দেখা যায় যে মিসক্যারেজের একটা চান্সেস আছে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই হচ্ছে প্রেগনেন্সিটা একদম টার্মিনেট করব না, লাইক হচ্ছে আমি ডিএনসি করব না। পেলভিক ইনফেকশন থাকলে আমাদের হচ্ছে এটা স্প্রেড করতে পারে আপওয়ার্ড, পেলভিক ইনফেকশন হলে, তাই সেক্ষেত্রে আমরা ডিএনসি করব না। আমরা ডিএনসি অপারেশনের কিছু স্টেপ দেখি। তো পেশেন্ট ইজ এমটি দ্য ব্লাডার প্রায়র টু অপারেশন, ফুল ব্লাডার হলে ইউটেরাসের সামনেই থাকে এবং এটা ইনজুরির জন্য অনেক ভালনারেবল হয়ে যায়। তো এই যে ব্লাডার এমটিং দ্য ব্লাডার, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। অপারেশনের আগে আমাদের ব্লাডারটা এমটি করা ইম্পর্টেন্ট। তো অপারেশনটাকে আমাদের অবশ্যই জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে করতে হবে, এর আন্ডার ডায়াজিপাম সেডেশন উইথ অর উইদাউট প্যারা সার্ভাইকাল ব্লক। তো আমাদের যে সার্ভাইকাল ডায়ালেশনটা করব এবং ইউটেরাইন ম্যানিপুলেশনটা করবো, এটা অনেক পেইনফুল একটা কন্ডিশন, আমাদের জেনারেল অ্যানাস্থেসিয়ার মাধ্যমে করতে হবে। এবং আমাদের যে প্যারাসার্ভাইকাল ব্লকের কথা বললো, এই যে প্যারাসার্ভাইকাল ব্লক করলে কি হয়,
এটা মেনলি সুপারফিশিয়ালি নাম করে ইউটেরাইন অর সার্ভাইকাল পেইন পাথওয়েকে। তো এটা হচ্ছে অ্যানাস্থেটিক রিকোয়ারমেন্টটাকে রিডিউস করে দেয়, জি এর রিকোয়ারমেন্টটাকে রিডিউস করে, বাট আমি হচ্ছে এখানে জাস্ট ওই এরিয়াটুক সার্ভিক্স এবং ইউটেরাস এই দুটো জায়গার, সার্ভিক্স অ্যান্ড ইউটেরাস এই দুটো জায়গার যে মানে পেইন সেন্সেশন, যে পেইন পাথওয়েটা, এটা হচ্ছে আমরা ব্লক করতে পারি জাস্ট প্যারাসার্ভাইকাল ব্লক দিয়ে। তো পেশেন্টকে অ্যানাস্থেসাইজড করার পরে সে শুড বি প্লেসড ইন লিথোটমি পজিশন। লিথোটমি পজিশনে সবগুলো অপারেশন করা হয়, কারণ লিথোটমি পজিশনের মাধ্যমে সার্জন হচ্ছে পেরিনিয়াম এবং সার্ভিসের ডাইরেক্ট অ্যাক্সেস পায়, প্লাস বায়োম্যানুয়াল যে কোনো এক্সামিনেশন, স্টেরাইল ড্র্যাপিং আর হচ্ছে ইনস্ট্রুমেন্ট হ্যান্ডলিং ইজিলি হয়। তো ভালভা এবং ভ্যাজাইনাটাকে আমরা হচ্ছে ক্লিন করে নেব, মানে ফরসেপস, স্পঞ্জ হোল্ডিং ফরসেপস, এই ফরসেপস এর মধ্যে আমাদের স্পঞ্জ হোল্ড করে আমরা ভালভা ভ্যাজাইনাকে ফার্স্টে ক্লিন করে নেব। ভালভা আমাদের হচ্ছে স্টেরাইল শিট দিয়ে হচ্ছে একদম সারাউন্ড করতে হবে। তারপর আমরা পেলভিক এক্সামিনেশনে যাব এবং এটা ম্যান্ডেটরি। আমাদের বায়োম্যানুয়াল পেলভিক এক্সামিনেশন আছে, সেটার মাধ্যমে ডিটেলসের সাইজ, তারপর পজিশন, মোবিলিটি এগুলো দেখতে হবে, আর স্পেকুলাম আর ভিজুয়ালাইজার সার্ভিক্স। একটু দাঁড়াও। তাহলে আমাদের এই দেখো যে ফার্স্টে তো ডিএনসি অপারেশনে ব্লাডারটা এমটি করে যেতে হবে, আবার জিয়ে দিব, তারপর পজিশনে রাখবো, তারপর তারপর পরিষ্কার করলাম, তারপর পেলভিক এক্সামিনেশন করলাম, তারপর সিমস ভ্যাজাইনাল স্পেকুলাম আছে, সেটা আমি হচ্ছে সার্ভিসে এক্সপোজ করলাম ভেজাইনার ভেতরে। এবং এটা যে অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্স, তো আমরা গ্রাসপিং করে সার্ভিসটাকে স্টেবিলাইজ করবো এবং strengthen the uterus cervical angle, which reduces the chances of instrument slipping or perforating the uterus. তো অ্যান্টেরিয়র লিপ দিয়ে হচ্ছে সার্ভিক্সটাকে গ্রাস্প করতে হবে উইথ বালসেলাম ফরসেপস and drawn down. Uterine sound is introduced to confirm the position and note the length of the uterine cavity. তো ইউটেরাইন সাউন্ড দিয়ে আমরা হচ্ছে পজিশন আর লেন্থ অফ দ্য ইউটেরাইন ক্যাভিটিতে দেখতে পারি। সার্ভাইকাল ক্যানেলটা ডাইরেক্ট করবো, ইউজুয়ালি a series of metal dilator. Cervical canal is dilated casually, series of metal dilator দিয়ে। ভিসার ডাইলেশনের পরে ইউটেরাইন ক্যাভিটি কিউটেড বাই ইউটেরাইন কিউটেটের মাধ্যমে হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি ইজ কিউটেড। তো পুরো অ্যাবডোমিনাল ক্যাভিটি আমরা হচ্ছে স্ক্র্যাপ করব 12টার 12 অফ পজিশন। এটা হচ্ছে মানে অ্যান্টেরিয়র ওয়ালে 12 অফ পজিশন, মানে অ্যান্টেরিয়র ওয়ালে স্টার্ট করে ক্লকওয়াইজ আমি স্ক্র্যাপিং করব, হোল এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি স্ক্র্যাপ যাবে। 12 অফ পজিশন বলতে অ্যান্টেরিয়র ওয়ালে আমি শুরু করে তারপর ক্লকওয়াইজ যাব। তো এটার মধ্যে অ্যান্টেরিয়র, তারপর লেফট সাইডের মানে ঘুরে যেভাবে ঘুরে তারপর পোস্টে তারপর রাইট ল্যাটেরাল এভাবে যাব। তারপর হচ্ছে কিউটিং should be collected on a gauze put in between the cervix and the seam speculum. তো গজের মাধ্যমে আমি গজের মধ্যে হচ্ছে আমি কালেক্ট করব। তো গজ দিলে টিস্যু লসটা প্রিভেন্ট হবে ডিউরিং কিউটেজ। টিস্যু মাস্ট বি কালেক্টেড ইনট্যাক্ট টু সেল histopathological examination, তো এই জন্য কালেক্টেড অন দ্য গজ।
তো এই যে আমরা যে উপাদানগুলা মানে সরি যে কিউটিন গুলা আনলাম সেগুলো ইন্সপেক্ট করবো, এগুলা গ্রস অ্যাপিয়ারেন্স দেখবো, অ্যান্ড এগুলা কেয়ারফুলি গজ থেকে পিক করে একটা হচ্ছে প্লেন ডিসেক্টিভ ফরসেপস অ্যান্ড প্লেস স্টেরাল বায়াল কন্টেনারে 10% ফরমালিন স্যালাইন দিয়ে ডুবাই রাখতে হবে। তারপর হচ্ছে ভালসেলাম রিমুভ করলাম, দ্য সার্ভিক্স ইজ লুকড ফর এনি ইনজুরি আর ব্লিডিং। তারপর স্পেকুলামটাও রিমুভ করলাম, ভ্যাজাইনাটা ক্লিন করব। আবার সুপার পজিশনে রাখবো পেশেন্টকে এবং লেগস আবার টুগেদার রাখবো। টিস্যুগুলাকে আমরা হিস্টোপ্যাথোলজির জন্য প্রপার লেবেলিং দিয়ে হিস্টোপ্যাথোলজিতে সেন্ড করবো। তাহলে এটা হচ্ছে মেনলি ডিএনসি অপারেশনের যে সমস্ত স্টেপস। প্রথমে ব্লাডারটাকে অবশ্যই এমটি রাখতে হবে। তাহলে আমরা যদি শর্টে একটু বলি, ফার্স্টে অ্যানাস্থেশিয়া দিতে হবে, দ্বিতীয়তম পজিশনে রাখতে হবে, ব্লাডার এমটি রাখতে হবে। ভালভা ক্লিন করলাম, ড্র্যাপিং করলাম, সিম স্পেকুলাম দিয়ে অ্যান্টেরিয়র ওয়াল রিট্রাক্ট করলাম, ভলসেলাম দিয়ে অ্যান্টেরিয়র লিপ অফ দি সার্ভিক্সটাকে হোল্ড করলাম। তাহলে সিম স্পেকুলাম দিয়ে কি করলাম, অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালটাকে রিট্রাক্ট করলাম, আর ভলসেলাম দিয়ে অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্সটাকে হোল্ড করলাম। তাহলে একটা হচ্ছে আমাদের ভলসেলাম আর একটা হচ্ছে সিম স্পেকুলাম, এই দুটার নাম আমাদের মনে রাখতে হবে। সিম স্পেকুলাম আর একটা হচ্ছে ভলসেলাম, একটা হচ্ছে সিম স্পেকুলাম, সিমস স্পেকুলাম, আর একটা হচ্ছে ভল সেলাম। তারপরে হচ্ছে আমি ইউটেরাইন সাউন্ড দিয়ে ইউটেরাইন ক্যাভিটি কতখানি আমাদের আছে ডেপথ সেটা আমি মেজার করব, ডিটারমাইন দ্য সাইজ এন্ড ডিরেকশন অফ দ্য ইউটেরাইন ক্যাভিটি। তারপর ডায়ালেটর দিব রিলিয়ান জেন্টলি, সার্ভিক্সটাকে ডায়ালেট করব, সার্ভিক্সটাকে ডায়ালেট করব। ডায়ালেশনের পরে আমরা কিউরেট দিয়ে সার্ভাইকাল ইউটেরাইন যে ক্যানেল দিয়ে কিউরেটটাকে আমি ঢুকাই দিব, এবং যতক্ষণ এটা হচ্ছে ফান্ডাসকে টাচ করে, এবং একটা স্টিডি প্রেসার দিয়ে আমি হচ্ছে স্ক্র্যাপ করব পুরা ইউটেরাইন ক্যাভিটিটাকে সিস্টেমিক ওয়েতে। তারপর যখন আমাদের কিউরেটটা শেষ হবে এন্ডোমেট্রিয়ামে আমি একটা গ্রেটিং সেন্সেশন পাবো। তো এন্ডোমেট্রিয়ামকে আমি কালেক্ট করব এবং স্যালাইন অথবা সাইট্রিক সলিউশনে ডুবাবো। Gently massage the uterus between two hands to remove all the blood. যত ব্লাড টাড ব্লিডিং হচ্ছে দুই হ্যান্ড দিয়ে যদি ম্যাসাজ করি তাহলে ইউটেরাসে দেখা যায় যে ব্লাড গুলা বের হয়ে যাবে। তো মোটামুটি এটাই স্টেপস অফ দ্য ডিএনসি অপারেশন, যেখানে প্রথমে অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, তারপর ঠিক মতো পজিশনে রাখা হয়, ব্লাডার অবশ্যই এমটি রাখতে হবে, ক্লিন করে ড্র্যাপিং করে সিনস্পেকুলাম দিয়ে অ্যান্টেরিয়র ওয়াল অফ দি অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালটা রিট্রাক্ট করব। তারপর সিনস্পেকুলাম গেল, এরপর আছে ভলসেলাম, ভলসেলাম দিয়ে আমরা অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্সকে হচ্ছে হোল্ডিং করব। তারপর ডায়ালেট করব, ডায়ালেট করার পর ভেতরে যাব, ভেতরে গিয়ে স্ক্র্যাপিং করব, এবং স্ক্র্যাপিংটা আমি অবশ্যই করব শার্প কিউরেট দিয়ে, যেটা কিউরেট যে কি বলা হয়, কিউরেট দিয়ে আমি সব সিস্টেমিক ওয়েতে হচ্ছে স্ক্র্যাপিং করব, এবং এন্ডোমেট্রিয়াম যেটা পাবো ওটা হচ্ছে গজের মধ্যে রেখে এটা হচ্ছে দেখা যায় যে এই যে স্যালাইন অথবা সাইটো সলিউশনে কালেক্ট করা হয়, তখন মিটার্সকে আমি মেসেজ করলাম এবং দেখো 10% যে ফরমালিন সলিউশন আছে, ফরমাল স্যালাইন আর কি, ফরমাল স্যালাইনে আমি হচ্ছে এটা দুবার পরে ওটা ল্যাবেলিং করে হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো। তো কখন বুঝবা আমাদের হচ্ছে ডিএনসি একদম কমপ্লিট হয়ে গেছে, যখন দেখবো কোনো প্রোডাক্ট আসতেছে না বাইরে, এবং আমরা দেখবো এয়ার বাবেল আসতেছে, শুধু গ্রেটিং সেন্সেশন পাচ্ছি, এবং গ্রিপিং অফ দ্য ক্যানোলা, নো পারভাইজানাল ব্লিডিং ইজ কামিং, মানে সব বের হয়ে আসছে আর কি। গ্রিপিং অফ দ্য ক্যানোলা, এমটি ইউটেরাস কন্ট্রাক্টস অ্যারাউন্ড ইট।
তাহলে সায়েন্স অফ কমপ্লিশন অফ ডিএনসি, ডিএনসি কমপ্লিশন হয়েছে এটা আমি কেমনে বুঝবো? কোনো প্রোডাক্ট আসতেছে না, শুধু এয়ার বাবল আসতেছে, একটা গ্রেটিং সেন্সেশন পাচ্ছি। আচ্ছা, তাহলে ক্যানুলাটা কি? ক্যানুলার কথা যে বলছে, গ্রিপিং অফ দ্য ক্যানুলা, ক্যানুলা একটা হলো টিউব লাইক ইনস্ট্রুমেন্ট দ্যাট ক্যান বি অ্যাটাচড টু আ সাকশন। তো in ডিএনসি তে স্পেশালি ক্যানুলা ইউজেস সাকশন ইভ্যাকুয়েশন, মানে ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে ইউজ করা হয়, এবং সাকশন ক্যানুলা ইউজ করা হয় ইনস্টিড অফ শার্প কিউরেট ক্যানুলা। ইউটেরাস দিয়ে হচ্ছে আমি পাস করে সার্ভিসটাকে ডাইরেক্ট করে নেগেটিভ প্রেশার অ্যাপ্লাই করি সিরিঞ্জ আর সাকশন মেশিনের মাধ্যমে, তো এন্ডোমেট্রিয়ামটা সাকশন হয়ে অ্যাসপাইরেটটা ভিতরে ঢুকে যায়, অথবা রিটেন প্রোডাক্ট কনসেপ্টটা ঢুকে যায়। তো ক্যানুলা আর একটা কিউরেটের মধ্যে পার্থক্য আছে। ক্যানুলাটা হচ্ছে স্পুন সেট থাকে, লুপ একটা ইনস্ট্রুমেন্ট থাকে, এবং সেটা স্ক্র্যাপিং এর জন্য ইউজ করা হয়। আর ক্যানুলা যেটা, এটা একটা হলো টিউব, সাকশন আর অ্যাসপিরেশনের জন্য ইউজ করা হয়। তো ক্লাসিক্যাল যে সমস্ত ডিএনসি আছে এগুলোতে পিওর ইউজ করা হয়, আর মডার্ন প্র্যাকটিসে আমরা সাকশন ক্যানুলা ইউজ করি, এটা সেফার আর মোর প্রেফার্ড। তো ওয়ান্স দ্য ইউটেরাস ইজ এমটি, তো আমাদের ইউটেরাস তো এমটি হয়ে গেলে ইউটেরাসটা কন্ট্রাক্ট করে ফার্মলি। তো এই কন্ট্রাকশন মেক্স দ্য ইউটেরাইন ওয়াল গ্রিপ টাইটলি অ্যারাউন্ড দ্য ক্যানুলা ইনসাইড। তো সাকশনের যে ক্যানুলাটা আছে সেই ক্যানুলা চারদিকে ইউটেরাসটা গ্রিপ করা শুরু করে দেয়, কারণ সে অনেক ভেতর থেকে সবকিছু কন্টেন্ট বের করে দিছে, এখন তো ইউটেরাসটা কন্ট্রাক্ট হয়ে যাবে। The gripping is reliable sign that evacuation is complete and no more product are left. তো আমাদের এই যে অনেক ধরনের ক্যানুলাই আছে, যেটা বললো যে সাকশন করা হয় আসলে ক্যানুলা দিয়ে, এটা কোনো শার্প কিউরেট না। তো আশা করি ইনস্ট্রুমেন্ট গুলার সম্পর্কে তোমরা বুঝতে পারছো যে কোনটা দিয়ে কি কাজ করা হয়। তারপর আমরা কখন ডিসচার্জ করব? ডিসচার্জ দ্য পেশেন্ট, পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে আমরা কখন তাকে ডিসচার্জ করব। ইউজুয়ালি পেশেন্ট ইজ ডিসচার্জ উইদিন 24 hours, জেনারেলি 24 hours এর মধ্যেই ডিসচার্জটা করা হয়। তো এটা পুরাই পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে তুমি কখন ওনাকে ডিসচার্জ করতে পারবা। আর ডিসচার্জের জন্য পরে আমাদের হচ্ছে যেটা অ্যাডভাইস দিতে হবে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হবে, অ্যাম্পিসিলিন ক্যাপসুল অ্যাম্পিসিলিন দিতে হচ্ছে, এবং কয়টাস করা যাবে না 2 সপ্তাহ ধরে, কোনো হেভি লিফটিং করা যাবে না, মানে 14 দিন কোনো হেভি লিফটিং না, 14 দিন এগুলো থেকে বিরত থাকতে হবে। কোনো কয়টাস না, অথবা কোনো হেভি যে লিফটিং এর কাজ, এগুলা হবে না। তো এই যে ডিপেন্ডস অন দ্য ইন্ডিকেশন সাচ অ্যাজ prescription of clomiphene citrate in infantile women who had unavailability menstrual cycle. তারপর ইনফার্টাইল ওমেনকে ক্লোমিফেন সাইট্রেট দেওয়া হয়। এগুলো হচ্ছে স্পেশাল অ্যাডভাইস। কি কি কমপ্লিকেশন হতে পারে আর ম্যানেজমেন্ট অফ দ্য পারফোরেশন কি? ধরো এই যে ডিএনসি করতে গিয়ে ইউটেরাসের হচ্ছে পারফোরেশন হয়েই গেল, তখন সেটার ম্যানেজমেন্ট কি? প্লাস এই যে ফ্র্যাকশনাল কিউটেজ, এই জিনিসটা কি? এগুলার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ডিএনসি তে কি কি, দেখো কি কি কমপ্লিকেশন হয়। সার্ভিক্সে ইনজুরি হতে পারে, সার্ভিক্সটাকে আমি ডাইলেট করছি, স্ক্র্যাপিং করছি ইউটেরাসে, এখানে পারফোরেশন হতে পারে, হেমোরেজ হতে পারে, শক হতে পারে, ব্লিডিং হয়ে, তো সেখান থেকে ইনফেকশন ডেভেলপ করতে পারে বাইরে থেকে যেতে ঢুকাইছে। ইভ্যাকুয়েশনটা ইনকমপ্লিট হতে পারে এবং শকের কারণে ডেড হতে পারে। তো ইনকমপ্লিট ইভ্যাকুয়েশনটা থেকে গেল ভেতরে, তখন সেটা ইনফেকশনের অবশ্যই চান্সেস আছে না? আচ্ছা, তারপর গাটে ইনজুরি হতে পারে, তো পারফোরেট হয়ে ইউটেরাস এরকম হতে পারে যে গাটে চলে গেল। তারপরে আসি যে সার্ভাইকাল ইনকম্পিটেন্স যেটা,
giving rise to mid-trimester abortion, premature labor, etc. রিমোট কমপ্লিকেশন, তো এটা হচ্ছে রিমোট কমপ্লিকেশন বলতে যে পরে লেটার কি কি কমপ্লিকেশন হয়। তো যেহেতু আমি সার্ভিসটাকে জোর করে ডাইরেক্ট করতে এত কিছু করছি, তো এখানে পরবর্তীতে সার্ভাইকাল ইনকম্পিটেন্স ডেভেলপ করতে পারে, মানে সার্ভিসটা ঠিক মতো ডাইরেক্ট হবে না, ঠিক মতন ক্লোজ আর হচ্ছে না এতক্ষণ ডাইরেক্ট থাকার কারণে প্রেশারে। তো তখন তার হচ্ছে এমন হতে পারে যে বাচ্চা থাকতেছেই না, সার্ভিস ডাইরেক্টেড হয়ে আছে, মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন হইতেছে, পেশেন্টের মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন হচ্ছে এবং তার প্রিম্যাচিউর লেবার যেটা সেটা ডেভেলপ করছে, প্রিম্যাচিউর লেবার। তো ইউটেরাইন সাইনাইকি যেটা, এটা হতে পারে ইউটেরাইন সাইনাইকি, যেহেতু এখানে ইউটেরাসে স্ক্র্যাপিং হয়েছে তো এখানে ফাইব্রোসিস হয়ে আমাদের এই সাইনাইকি ডেভেলপ করতে পারে। এবং এই সাইনাইকি থেকে আমরা আলটিমেটলি জানি যে পেশেন্টের ইনফার্টিলিটি কত পর্যন্ত হতে পারে। তো তার অ্যামিনোরিয়া হতে পারে, সে দেখা যায় পরবর্তীতে আর প্রেগনেন্ট হচ্ছে না, বা তার পরবর্তীতে মিনস্ট্রুয়াল সাইকেলের সমস্যা হচ্ছে। এবার আমরা দেখবো যে আমরা কিভাবে পারফোরেশন, যদি ডিএনসি করার পর যদি পারফোরেশন হয়, তো এই পারফোরেশনটাকে কিভাবে ম্যানেজ করব। ম্যানেজমেন্ট অফ পারফোরেশন অফ ইউটেরাস ডিউরিং ডিএনসি। তো পারফোরেশন ম্যানেজের জন্য আমরা দেখবো যে একটা ইনস্ট্রুমেন্ট, passage of the instrument more than the length of the uterine cavity. Perforation of uterus during DNC. আমরা ইনস্ট্রুমেন্ট নিচ্ছি, আমরা কেমনে বুঝবো যে আমাদের ইউটেরাস পারফোরেশন হয়েছে? হ্যাঁ, এটা হতে পারে যে এক্সেসিভ ভ্যাজাইনাল ব্লিডিং হয়েছে, বা আমি ইনস্ট্রুমেন্ট যেটা ঢুকাইছি যেটা ইউটেরাইন ক্যাভিটির লেন্থ থেকে অনেক বেশি। তো কখন বুঝবো, তখন কি করব আসলে? টেস্ট করতেছি করতেছি, হঠাৎ করে দেখি ইউটেরাসটা পার হয়ে যায়, তো ওই জায়গায় তো রেজিস্ট্যান্সটা ফিল করবো না, ইউটেরাসের যে রেজিস্ট্যান্সটা সেটা ফিল করবো না, ভয়ানক একটা ব্যাপার। তো তখন আমরা কি করতে পারি, কি করে হচ্ছে এই একটা ইমার্জেন্সি সিচুয়েশনটা ওভারকাম করতে পারি? ফার্স্টে তো প্রসিডিউরটাকে একেবারে ইমিডিয়েটলি স্টপ করতে হবে, যে এই প্রসিডিউরটা এখনই স্টপ করতে হবে। তো পেশেন্টের যে জেনারেল কন্ডিশন আছে, জেনারেল কন্ডিশনটা অবজার্ভ করতে হবে, যে তার ইন্টারনাল ব্লিডিং, প্যালার, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ভ্যাজাইনাল ব্লিডিং, এগুলো দেখতে হবে জেনারেল কন্ডিশন, যে কতখানি ব্লিডিং হয়েছে। ফার্স্টে অবজার্ভ করবো, কখনো মুখে কিছু দিব না খাইতে, ফ্লুইড দিব, কজ অনেক ব্লিডিং হয়ে গেছে। এখন হচ্ছে আসল কাজ, যদি স্মল পারফোরেশন হয় বাই আ সাউন্ড অফ স্মল ডায়ালেটর দিয়ে, আর যদি যদি পারফোরেশনটা কিউটেজ দিয়ে হয় আর লার্জ ডায়ালেটর দিয়ে হয়, তখন কি করবো? স্মল দিয়ে হলে জেনারেলি খুব একটা হার্ম করে না, আমি 48 ঘন্টা অবজারভেশনে রাখবো, 48 ঘন্টা পরে ছেড়ে দেবো যদি স্মল একটা পারফোরেশন হয়। আর যদি বড় পারফোরেশন হয় লার্জ ডায়ালেটর দিয়ে বা কিউটেজ দিয়ে, পারফোরেশন জেনারেলি লার্জ হয় কারণ এগুলা হচ্ছে আহ, তখন মেবি অ্যাসোসিয়েটেড থাকে ভ্যারিং ডিগ্রি অফ ইন্টারনাল হেমোরেজের সাথে, তখন আমি ইমিডিয়েট রিসার্টিফিকেশন করব এবং ল্যাপারেটমি করে এটাকে রিপেয়ার করতে হবে, রিপেয়ার অফ দ্য রেন্ট। হিস্টেরেক্টমি ইররেসপেক্টিভ অফ ভ্যারাইটি, ইফ দ্য ইউটেরাস ইজ ব্যাড, অনেক খারাপ অবস্থা হয়ে গেলে হিস্টেরেক্টমি করে ফেলতে হবে। তারপর বাওয়েলে কোনো সমস্যা হয়েছে নাকি, লাইক ইউটেরাস থেকে তো দেখা যায় বাওয়েলে কাটাকাটি হয়ে যেতে পারে, পারফোরেট হয়ে, কারণ পাওয়াচ অফ ডাগলাস তো ঠিক সাথেই আছে, লুপস অফ কিছু কয়েলস অফ ইন্টেস্টাইন তো সাথেই আছে। তখন আমরা দেখবো এন্টার বাওয়েলটাকে দেখবো যে কোনো সমস্যা আছে নাকি। এনি ড্যামেজ ফাউন্ড শুড বি ট্রিটেড বাই রিপেয়ার।
তারপর সাসপেক্টেড কজ অফ যদি ম্যালিগন্যান্সি বা পায়োমেট্রা, ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট ফলোড বাই কনসিডার। এই তো। তাহলে আমাদের কি করতে হবে? ল্যাপারটমি করে রিপেয়ার করতে হবে, ওই রিপেয়ার করতে হবে অ্যান্ড হিস্টেরেক্টমি করতে হবে যদি বেশি সমস্যা হয়ে যায়। অলসো বাওয়েলে কোনো ইনজুরি আছে নাকি এটা ইন্সপেক্ট করতে হবে ভালো মতো। আচ্ছা, তো ডিএনসি সম্পর্কে পড়লাম। ডায়ালাটেশন অফ দ্য সার্ভিক্স এটা দেখি। এটা হচ্ছে সাম সিচুয়েশন দ্যাট নিড ডায়ালাটেশন অফ দ্য ইন্টারনাল লস অফ দ্য সার্ভিক্স উইদাউট সাবস্টিটিউয়েন্ট এন্ডোমেট্রিয়াল ফ্লুইডেজ। শুধু আমার ইউটেরাসের সার্ভিক্সের ডায়ালাটেশন দরকার এমন কিছু কন্ডিশন। এটা কি কি কন্ডিশনে আমি করতে পারি? হতে পারে এটা আমাদের উম, পাঁচটাকে ড্রেনেজ করতে চাই। ধরো অনেক পাঁচ জমে আছে ইউটেরাসে, সেটা সার্ভিসটাকে ডাইরেক্ট করে আমি এখান থেকে পাঁচটাকে হচ্ছে বের করে আনতে চাই। ড্রেনেজ অফ দ্য পাস, ড্রেনেজ অফ দ্য পাস ফ্রম দ্য ইউটেরাইন ক্যাভিটি, মানে পায়োমেট্রিয়া হয়ে আছে আর কি। পায়ো তো পাস আর মেট্রা তো হচ্ছে ইউটেরাস। তো ইউটেরাসে দেখা যায় যে ইউটেরাইন ক্যাভিটি ভর্তি পাস জমে আছে, তখন আমি হচ্ছে পায়োমেট মানে ড্রেনেজ করার জন্য সার্ভিসটাকে ডাইলেট করতে পারি। তারপর সার্ভাইকাল যদি স্টেনোসিস থাকে, তো ওই জায়গা তো বন্ধ হয়ে আছে স্টেনোসিস, তখন আমি করতে পারি ডায়ালাটেশন। পর হিস্টেরিওস্কোপি, ভেতরে ইউটেরাসে ক্যামেরা দিয়ে দেখবো, তখন আমি আইওসিডি যদি ইনসার্ট করি। এই তো বাকিগুলো একটু পরে দেখি। আর ফ্র্যাকশনাল কিউটেজ হচ্ছে সার্ভাইকাল ক্যানেল যদি আমি কিউরেটেড করি বিফোর ডায়ালাটেশন অফ দ্য ইন্টারনাল os and tissue is preserved, internal os is dilated next. Thereafter the pneumatic cutis is done and the cutis are preserved separately. মানে এন্ডোমেট্রিয়ামেরও কিছু পরিমাণ কিউটেজ আমি নিব, কিছু পরিমাণ কিউটেজ করব, তারপর ডায়াটেশন করব। সেটাকে বলা থাকে ফ্র্যাকশনাল কিউটেজ। তো এটার ইন্ডিকেশন হচ্ছে এন্ডোমেট সার্ভাইকাল কোনো ম্যালিগন্যান্সি বা থাকলে, সেটা আমি যদি সাসপেক্ট করি যে সার্ভিক্সের কোনো ম্যালিগন্যান্সি, সেক্ষেত্রে আমি এখান থেকে স্যাম্পলিং নিতে পারি। অলসো এন্ডোমেট্রিয়ামে যে কার্সিনোমা আছে, এন্ডোমেট্রিয়ামে যদি কার্সিনোমা হয়, তখন তো সেটা আমরা জানি সেটা তো সার্ভিক্সে স্প্রেড করতে পারে এবং সেটা সাইন হিসেবে পোস্ট মেনোপজাল ব্লিডিং থাকতে পারে, সেক্ষেত্রে আমি এটা নিতে পারি। তো এই যে ম্যালিগনেন্ট আর অ্যাবনর্মাল টিস্যু আমি যদি মিস করে ফেলি, সার্ভিসের ছিল তখন মিস করে ফেলছি, তখন কিন্তু আমাদের সার্ভিস থেকেও কিউটেশন স্যাম্পলিংটা নেওয়া উচিত। ম্যানেজমেন্ট ডিফার ইফ সার্ভিস ইনভলভ ইন এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। তো এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা থেকে যদি সার্ভিক্সের দিকে স্প্রেড করে থাকে, তখন আমি ম্যানেজমেন্টটা আলাদা করতে পারবো। সেটা হচ্ছে কথা, যে ফ্র্যাকশনাল কিউটেজ আমি কখন করি।